বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের আলাদা আলাদা স্বপ্ন থাকে, এক একজনের এক এক রকম স্বপ্ন। কিন্তু আমার বিয়ে নিয়ে তেমন কোনো স্বপ্ন ছিল না। আমি কখনো ইনফ্যাক্ট চাইতামই না বিয়ে করতে, কারণ আমার সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা বিয়েতে লাগে সেটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ডের বাড়িতে চলে যেতে হবে। আমি যেখানে ছোটোবেলা থেকে বড় হইলাম বাবা মার সাথে, যেখানে সেই জায়গাটা ছেড়ে আমি চলে যাব আরেকজনের বাড়িতে, এবং সেখানে গিয়ে তাদের কথা মতো চলতে হবে, হাজব্যান্ডের কথায় সব কিছু করতে হবে, নিজের কথার কতটুকু দাম পাওয়া যাবে না যাবে, মানুষটা কেমন হবে, এত প্যারা নেওয়ার কী দরকার, তার চেয়ে ভালো বিয়েই করব না। তো যখন পড়াশোনা শেষ করলাম, প্রায়ই বিয়ের প্রস্তাব আসে বাড়িতে, তো নিজের বিয়ে নিজেই ভেঙে দিই। ফোন করে তাদেরকে বলি আমি অন্য কারোর সাথে প্রেম করি, নানান মিথ্যে কথা, হাজারটা মিথ্যে কথা বাহানা বানায় টানায় বিয়ে ভেঙে দিই। বাবার হাতে তো 2-3 বার মারও খেয়েছি যে এরকম কেন করতেছি। তো আমি বলি যে না, আমি বিয়েটা করব না। তো সবসময় এটাই বলে আসছি, এবং প্রতিবারই আমার যতবার আমাকে দেখতে আসে ছেলেরা, আমার একটাই মাথায় ইন্টেনশন থাকে যে তারা আসবে, আমি কি বলে আজকের বিয়েটা ভাঙবো। তেমনই একদিন শুক্রবার আমাকে দেখতে আসে সিয়াম এবং তার বাবা মা। আমাকে মা ভীষণ তাড়া দিতে থাকে, অবনী তাড়াতাড়ি কর, রেডি হয়ে নে। আমার তো মাথায় টেনশন, আমি বিয়েটা ভেঙে দেব। আমি এখনও ছেলের ছবি দেখি নাই বা ছেলেকেও দেখি নাই, কারণ আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো আসলো তারা দেখতে, আমাকে নিয়ে বসানো হইলো, তারা দেখলো। আমি ছেলের মুখের দিকে এখনও তাকাই নাই, খুব বিরক্ত নিয়ে নিচের দিকে তাকায় আসি। তারা কথাবার্তা বলে এরপরে আসলো সেই সময়টা যখন পাঠানো হবে ছেলে মেয়েকে বিয়ে কথা বলার জন্য। তো আমাদের দুইজনকে পাঠানো হইলো। তখন গিয়ে আমি তার মুখের দিকে তাকাইলাম, রুমের মধ্যে গিয়ে তাকায় আমার যত ইন্টেনশন ছিল যে বিয়েটা ভেঙে দিব, সেটা হুট করে একদম পরিবর্তন হয়ে গেল। আমি তার মুখের দিকে তাকায় একদম হাঁ করে থাকলাম। এত সুদর্শনও ছেলে মানুষ হয়? আমি তো এর আগে কখনো এত সুদর্শন পুরুষ দেখি নাই। তো আমি বেশ কিছুক্ষণ তাকায়া থেকে তাকে জিজ্ঞেস করলাম, আপনার কী মত, আপনার আমাকে পছন্দ হয়েছে, আপনি কি বিয়েটা করতে চান? তো সে আমার দিকে তাকালো না, কিছুই না, সে নিচের দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর সে বলল, আমার বাবা মা আপনাকে পছন্দ করছে, তো আমার কোনো সমস্যা নেই। এটা বলে সে বাইরে চলে গেল, এবং বাইরে গিয়ে এই প্রথমবার কোনো ছেলে আমাকে দেখার পরে আমি বললাম যে হ্যাঁ, আমি বিয়েটা করতে চাই। খুব তোড়ঝোড় করে, খুব বড় করে অনুষ্ঠান করে আমাদের বিয়ে হলো। তো বিয়ের দেখতে আসা থেকে বিয়ের মাঝে প্রায় 1 মাসের একটা গ্যাপ ছিল। এর মাঝে সে আমার সাথে কখনো ফোনে কথা বলেনি, আর সেটা নিয়ে আমার তেমন মাথা ব্যথাও ছিল না, কারণ ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজটা তো এরকমই হয়, বিয়ের পরে পরিচিত হয়ে নেব, আমার এত সুন্দর একটা বর হবে, এটাই তো আমার সবচেয়ে খুশির বিষয়। এভাবে চললো। চলতে চলতে বিয়েটা হয়ে গেল 1 মাস পরে। বিয়ের আমাকে ফুল দিয়ে সাজানো ঘরে বসানো হইলো শ্বশুরবাড়িতে নিয়ে। তো বসে বসে হাজব্যান্ডের অপেক্ষা করতে করতে প্রায় চোখটা লেগেই আসছিল। তখন প্রায় রাত্রের 2টা-3টা, তখন আমার হাজব্যান্ড রুমে আসলো। আসার পরে তার যেরকম শিখাই দেওয়া হয়েছে আমাকে সালাম করতে, আমি গেলাম, তাকে পা ধরে সালাম করলাম। তখন সে আমাকে একদম কাট কাট গলায় বলল, এত ন্যাকামো করার কিচ্ছু নাই, আমি আপনার সাথে সংসার করার জন্য আমি আপনাকে বিয়ে করি নাই। আমি হাঁ করে তাকায় থাকলাম, কী বলতেছে এই লোক, সংসার করার জন্য বিয়ে করেনি তো কী করবে? তো আমি তাকায় আছি, কিছুই বলতেছি না। তখন দেখলাম সে আলমারি খুলে এখান থেকে একটা কাগজ বের করলো। কাগজটা বের করে আমাকে দিল, দিয়ে বলল, এখানে সই করেন, আমাদের বিয়েটা 1 বছরের একটা চুক্তির বিয়ে। আমার বাবা মা 1 বছর পরে, ওনারা ঠিক এই সিজনটাতে সামনের বছর ওনারা হজে যাবে, এবং তখন আমি আপনাকে ডিভোর্স করে দেব। ওনারা হজের থেকে আসলে আমি ওনাদের কিছু একটা বুঝায় বলে দিব আমি অন্য কাউকে ভালোবাসি। সে তমা নামের একটা মেয়েকে ভালোবাসে, এবং সে আমার সাথে থাকতে চায় না, কিন্তু তার বাবা মা যেহেতু আমাকে পছন্দ করে বিয়ে করেছে, এবং তার মা পছন্দ করে না তোমাকে, তাকে অনেক অনেক কিছু বোঝাইছে, বলছে যে থাকতেই হবে, তারা আমাকে বিয়ে করতেই হবে। সেই কারণে সে মা বাবার কথা ফেলতে পারে না, এই কারণে সে আমাকে বিয়ে করছে। এখন আমি যাতে এই কাগজটাতে সই করে দিই, 1 বছর পর তার আর আমার ডিভোর্স হয়ে যাবে, কোনো লেনা দেনা থাকবে না। তো এইরকম একটা কথা অবশ্যই কোনো মেয়ে বাসর ঘরে এসে শুনবে, সেটা সে এক্সপেক্ট করে নাই। আর ওই চুক্তির কাগজটা সই করানোর যে মূল কারণ, সেটা আমি যাতে তার উপরে কখনো অধিকার না খাটাতে পারি, বা 1 বছর পরে কোনো যাতে ঝামেলা না হয়। ফাইন। এখন আমি বেশ কিছুক্ষণ মেরে বসে থাকলাম। এরপরে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তো কখনো কাউকে বিয়েই করতে চাই নাই, সেখান থেকে এখন আমার বিয়েটা হইল। বিয়ে হওয়ার পরে
সেই লোকটা আমাকে চাচ্ছে না, তার সাথে কি আমি জোর করে তো ডেফিনেটলি থাকবো না, আমার তো আত্মসম্মান বোধ অনেক। তো আমিও কাগজটায় সই করে দিলাম এবং তাকে বললাম যে ঠিক আছে, আমার পক্ষ থেকে কোনো প্রবলেম নাই, আমি আপনি না চাইলে বিয়েটা আমরা কন্টিনিউ করব না। কিন্তু আমাদের নারীদের তো অন্যরকম একটা দুর্বলতা থাকে। বিয়ে হওয়ার আগ থেকে তখন যেদিন আমি তাকে দেখেছি সেদিন থেকেই তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। তাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন বুনে ফেলেছি, সে আমার হাজব্যান্ড হবে, তার সাথে আমার সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সুন্দর একটা সংসার আমি তাকে নিয়ে তো স্বপ্নের দুনিয়াতে সাজায় ফেলছি। তো সেই জায়গায় মনের মধ্যে একটা সফট কর্নার তো তার জন্য ছিল, তো সেখান থেকে একটু কষ্ট হচ্ছিল। কিছুই বললাম না, চুপচাপ চেঞ্জ করে গিয়ে শুয়ে পড়লাম। তো আমি খাটের একটা পাশে শুইলাম, সে নিচে শুইল, খাটে শুইল না, নিচে ঘুমাইল। ফাইন। পরদিন সকাল থেকে সংসার শুরু হয়ে গেল। শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো, শাশুড়ি একদম মেয়ের মতো আদর করে, তার কোনো মেয়ের নেই, আমার হাজব্যান্ড তার একমাত্র ছেলে। তো সে সকালে উঠে নাস্তা বানায় খাওয়াইলাম শ্বশুর শাশুড়িকে, তারা ভীষণ পছন্দ করলেন, বাবা মা ফোন করলেন, সবাই বেশ খুশি। মানে আমাদের বিয়েটা নিয়ে বা আমাদের দুজনের সম্পর্কটা নিয়ে পুরো বাড়ির সবাই ভীষণ খুশি। এভাবে চলতে থাকলো সংসার। বাইরে সে আমার সাথে খুবই নর্মাল বিহেভিয়ার করে, তার বাবা মায়ের সামনে সে বোঝায় সে আমাকে পছন্দ করে বা ঠিক আছে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, বাট ঘরের ভিতরের রূপটা একদমই ভিন্ন। রাতের বেলা আমি শুয়ে থাকি, সে বাইরে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় দাঁড়ায় তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, যেটা শুনেও আমার বেশ কষ্ট হয়। সে বলে যে ঠিক আছে বাবা মা হজে যাক, এরপরে আমি ওকে ছেড়ে দিব, তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। এই ধরনের কথাবার্তা প্রায়ই তারা বসে বসে বলে। সে হাসতে থাকে আর কথা বলতে থাকে ফোনে। তো বেশ দেখি আমি আর বেশ কষ্ট লাগে, কেন জানি তাকে যে আমি ছেড়ে দিব সেই বিষয়টা আমার ভেতরে অবশ্যই কাজ করা উচিত ছিল, যে ওনার সাথে তো আমি থাকবো না, তার চেয়ে বেশি তার প্রতি আমার টানটা যেন দিন দিন বেড়েই যাচ্ছিল। তো এরকম হতে হতে আমাদের বিয়ের যখন 3 মাস বয়স, তখন আমি কখনো তার আলমারির তার পার্টটাতে কখনো আমি হাত দিই না, বা তার কোনো পার্সোনাল জিনিসে কখনো ধরি না। যে ভাই মানুষটার উপরে আমার কোনো অধিকার নেই, তার জিনিসপত্রের উপরে কেন আমি অধিকার খাটাতে যাব। তো একদিন যে কোনো কারণে ওটা খোলার পরে দেখলাম আলমারিটার অবস্থা খুবই খারাপ, একেবারে ছড়ানো ছিটানো সব কিছু। তো মনে হলো যে বাসায় তো তেমন কোনো কাজ করতে হয় না, সারাদিন তো অবসরে থাকি, তাহলে আলমারিটা একটু গুছায় দিই। তো আলমারিটা যখন গোছাচ্ছিলাম সব কিছু ঠিকঠাক করে রাখতে রাখতে একটা নীল কালার ডায়েরি পেলাম। তো ডায়েরির ব্যাপারটা এরকম, ডায়েরি দেখলেই দেখবেন একটু মন চায় যে খুলে দেখি ডায়েরিতে কি আছে। তো ডায়েরিটা যখন খুললাম, খোলার পরে একটা পাতা জাস্ট খুলছি, এর মাঝে আমার হাজব্যান্ড কোথা থেকে চলে আসলো। ও বাসায় ছিল যদিও, ও নিচে গেছিলো। তো ও সেখান থেকে এসে আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে ও আমাকে ঠাস করে একটা চড় মেরে দিল। মানে কথা নেই বার্তা নেই, ও আমাকে চড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে হা করে আসি, কি হয়ে গেল। তো সে বলতেছে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে তো এই কথাটা মাথায় ঢোকে না, তোমাকে যে বলছি যে তোমার আর আমার একটা 1 বছরের একটা বিয়ে, বাইরে আমরা সব কিছু নর্মাল থাকলেও আমার কোনো জিনিসের প্রতি তোমার কোনো অধিকার নাই, তোমার কোনো জিনিসে আমার কোনো অধিকার নাই, তুমি কেন আমার জিনিসে হাত দিছো, আর এটা আমার পার্সোনাল জিনিস। তো বেশ কষ্ট পেলাম, প্রচুর কান্না করলাম। ওই দিন থেকে ভাবলাম যে না, তার জিনিসে আর হাত দেওয়া যাবে না। এরকম করতে করতে আমাদের বিয়ের 6 মাস কেটে গেল। সংসারে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে খুবই আদর যত্ন ভালোবাসা, তারা একদম বলা চলে মাথায় করে রাখে। আমার হাজব্যান্ডকে বলা আমাকে বাইরে নিয়ে যেতে, সে সবসময় ঘুরে ফিরে যে না ঠিক আছে, আমার কাজ আছে, এটা সেটা, এরকমভাবে দুজন উপর নিচ করে ঘুমাচ্ছি। সে কখনো বারান্দায় বসে সারা রাত কথা বলে কাটাচ্ছে, সোফায় বসে ঘরে কথা বলতে বলতে ঘুমায় যাচ্ছে। আমার সাথে তার ঘরের ভেতরে তেমন কোনো আর কথা হয় না। এভাবে যখন আমার বিয়ের 6 মাস হলো, তখন একদিন আমার মাছ কাটতে গিয়ে আঙুল কেটে গেল। সেখান থেকে আমার হাজব্যান্ড খুব বাইরে ছিল, ডাইনিংয়ে বসা ছিল আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর, দুইজনে ডাইনিংয়ে বসা ছিল। আমার হাজব্যান্ড দৌড়ে গিয়ে আমার জন্য ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। আনার পরে সে আমার হাতটা খুব সুন্দর করে স্যাভলন দিয়ে তারপরে বারবার ফু দিতেছিল, ব্যান্ডেজ করে দিল এবং বলতেছে দেখে কাজ করতে পারো না, এত বেখেয়ালি হলে হয়। তো আমি জাস্ট তার চোখের দিকে তাকাইছিলাম, সে আমার আঙুলের দিকে তাকাইছিল। তো তার চোখের দিকে তাকায় আমি ভাবতেছিলাম, মানুষ এত সুন্দর করে অভিনয় করতে পারে, যে মানুষটা আমাকে 2 চোখে দেখতে পারে না, জাস্ট আমাকে সহ্য করতে পারে না, সে তার বাবা মায়ের সামনে কত সুন্দর নাটক করতেছে, যে সে কত কেয়ার আমার প্রতি, তার কত কেয়ার আমার আঙুল কেটে গেছে দেখে।
তো ব্যাপারটা মানে ভীষণ খারাপ লাগলো আমার, যে এত নাটকের কি আছে। তো আমি ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে আসার পরে সে আমাকে রুমে এসে এটা ক্লিয়ার করলো যে বাবা মার সামনে সব কিছু নর্মাল রাখতে হবে, সেই জন্যই আমি তোমার হাতটা ব্যান্ডেজ করে দিছি, না হলে তারা সন্দেহ করতো। ফাইন। তো এরকম ছোট ছোট হাজারটা মোমেন্ট বাইরে এসে সবার সামনে দেখায় খুবই ভালো, আমাদের দুজনের খুব ভালোবাসা, ঘরের ভেতরে অন্য এক রূপ। এই কষ্ট বুকে চাপা রেখে কাউকে কিছু বলি না, বাবা মাকেও বলি না। বাবা মা অনেক স্বাদ করে আমাকে হচ্ছে বিয়ে দিছে। এখন যদি বলি যে আমার এই সংসারটা টিকবে না, কীভাবে নিবে তারা? আর কী বা বলবো? আমি আমার হাজব্যান্ডের সাথে চুক্তি করছি, তার সাথে আমি 1 বছর পর চলে যাব তাকে ছেড়ে, কেমন দেখায়? তো এভাবে চলতে চলতে সময়, আমাদের বিয়ের যখন 8 মাস বয়স, ওই সময়টাতে একদিন আমার বান্ধবী ফোন করছে। ও ফোন করে বলতেছে যে এরকম এরকম আমি আর আমার হাজব্যান্ড তো কক্সবাজার ঘুরতে যাব, তো তুই আর তোর হাজব্যান্ড চল আমাদের সাথে। তো আমি ওকে কিভাবে বলবো যে আমার তো বিয়েটা চুক্তির, এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কেন ঘুরতে যাবে? তো আমি ওকে বললাম না, আমার কাজ আছে, ও যাবে না, তোরা যা, আমরা অন্য এক সময় যাব। তো ও আমার বেস্ট ফ্রেন্ড, এবং ও আমাকে খুব জোরাজোরি করতে থাকলো যে এরকম এরকম যাইস না, চল আমরা দুজন একসাথে যাই, খুব মজা হবে, বা তোরাও দুজন হচ্ছে হানিমুনে যাস নাই, আমরাও হচ্ছে হানিমুনে যাইতেছি, তো এই হিসেবে একটু একা একটু ঘোরা হলে ভাল লাগবে, অনেক রিকোয়েস্ট করতেছে। তো বলতেছে তুই যদি হচ্ছে ভাইয়াকে না বলতে পারিস, তো আমি হচ্ছে ফোন করে ওনাকে বলি যে তো উনি আমাকে না করতে পারবে না, তারপরে চল আমরা যাব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব, তোকে জানাবো পরে। কারণ আমার হচ্ছে বিষয়টা আমি জানি ক্লিয়ার যে সে তো যাবে না কখনো। তো ওই দিনই সেম ডেতে রাতে সে আমাকে আমার বান্ধবী আবার ফোন করছে। তো আমি ওর সাথে ফোনটা কানে নিয়ে যখন কথা বলতেছিলাম, তখন হেসে হেসে এটা ওটা নানান ধরনের কথাবার্তা বলতেছিলাম। তো ও জিজ্ঞেস করলো যে ভাইয়াকে বলছিস? আমি বললাম যে না বলি না, দেখি বলবো। তো এটা বলে ও কেটে দিল ফোনটা। আমি রান্নাঘরে চলে গেলাম, রাতের বেলা যে কোনো কিছু একটা কাজ ছিল। আমি যখন ঘরে আসলাম, এসে দেখলাম আমার হাজব্যান্ডের কানে আমার ফোনটা, সে হচ্ছে কারোর সাথে কথা বলতেছে হেসে হেসে। তো আমি মানে খুব অবাক হয়ে তার দিকে তাকায় রইলাম যে আমার ফোন তার কাছে কেন। তখন সে ওপাশ থেকে আমার বান্ধবীর সাথে কথা বলতেছে, এবং ওপাশ থেকে আমার বান্ধবী তাকে রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া চলেন, আমরা যাব, আপনারা দুজনও চলেন। তো সে খুব অনায়াসেই বলতেছে যে আমি তো যেতেই চাই, তোমার বান্ধবী তো যেতে চায় না, ওকে জিজ্ঞেস করো, ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই যাব। আমি তার দিকে তাকাইছিলাম যে মানুষ কত অভিনয় করতে পারে। তখন আমার বান্ধবীর ফোনটা উনি আমাকে আগায় দিলেন যে নাও কথা বলো। তখন বলতেছে যে তুই তো ঢং করিস, আমি তো ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তো রাজি হয়ে গেছে, বললো 2-3 দিন কোনো ব্যাপার না, আমরা যাব। তো আমি কি বলবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে ওকে ফোনটা রেখে দিলাম। তখন আমি বললাম যে আপনার ঠিক আছে, আমরা দুজন হচ্ছে বাসায় অভিনয় করি, ইটস ফাইন, বাট লোক দেখানো কোনো কিছুর প্রয়োজন নাই। আপনার বাইরের মানুষকে আমরা হচ্ছে সুখে আছে এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই। আর আমি কি দরকার আপনার আমার সাথে জোর করে ঘুরতে যাওয়ার? আপনি একেবারে আর 4টা মাসই তো আছে আপনার সাথে, 4 মাস পরে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবেন, এখন বাদ দেন, ওকে আমি কিছু বলে না করে দিব। তো সে বলতেছে তুমি তো এভাবে না করে দিবা, তারপর আমাকে ভিলেন বানাবা নিজে একদম ভালো সেজে থেকে। তো কী কথাবার্তা! তো আমার বান্ধবী হচ্ছে রাতে আবার ফোন দিছে, হ্যাঁ আমরা কিন্তু যাচ্ছি, আমরা 4 জনের হচ্ছে আমি ঠিকঠাক করে ফেলতেছি, আমরা বৃহস্পতিবার রাতেই যাব। আমি টিকিট কাটতে বলতেছি, ওর হাজব্যান্ডের কথা বলতেছে, ওকে বলছে টিকিট কাটতে, এখন কালকে হচ্ছে আমরা শপিংয়ে যাব, আমরা দুজন ম্যাচিং করে শাড়ি পরবো একসাথে, বিয়ের পরে প্রথম যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, এটা সেটা নানান কথা বলতেছে। তো আমি বললাম আমি তো আমার আছে অনেক জামা কাপড়, আমি শপিংয়ে যাব না। এটা ওর সাথে আমি ফোনে বলতেছিলাম, সে এটা বসে বসে শুনতেছিল। এরপরে পরদিন সকালে যখন সে অফিস যাবে, অফিস যাওয়ার আগে সে আমাকে বলল যে ড্রয়ারে 10,000 টাকা আছে, তুমি নিয়ে গিয়ে তোমার বান্ধবীর সাথে গিয়ে ওকে তোমার যেটা কিনতে মন চায় বা তোমার কোনো কিছু প্রয়োজনের থাকলে তুমি হচ্ছে কিনে নিয়ে এসো। আমি বেশ অবাক হইলাম যে মানুষ লোক দেখানোর জন্য কত কিছুই না করতে পারে। তো সেখান থেকে সে আমার জন্য ড্রয়ারে 10,000 টাকা রেখে গেছে। তো আমি আমার বান্ধবীকে ফোন দিলাম যে ঠিক আছে যাই ঘুরতে, আর কি আর বা হবে। তারপরে ওর সাথে শপিং করলাম। এখন আমি ফার্স্ট টাইম হচ্ছে বিয়ের পরে আমার হাতে টাকা পেলাম, এবং একা আমি আমার ফ্রেন্ডের সাথে শপিংয়ে গেলাম। এর আগ পর্যন্ত আমি একা কখনো শপিংয়ে যাওয়া হয় না, আমার শাশুড়ির সাথে গেছি, সেই যা লাগছে কিনে দিছে। তো
একা যাওয়ার কারণে আমার মনে হলো আমি সবার জন্য কিছু না কিছু কিনি। আমার তো বিয়েতে অনেক ড্রেস দিছে, ওগুলোই এখনও রয়ে গেছে, ওরকমভাবে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না, ওখানে গিয়ে ওগুলো পরবো। আমি এই টাকাটা দিয়ে সবার জন্য কিছু না কিছু কিনি। তো আমি আমার শাশুড়ির জন্য হচ্ছে কিনলাম, আমার শ্বশুরের জন্য গিফট কিনলাম, তারপরে আমার কেন জানি বারবার মন চাইছিল আমার হাজব্যান্ডের জন্য কিছু কিনি। এরপরে আমি গিয়ে ওর জন্য ব্ল্যাক কালার একটা শার্ট কিনলাম। শার্টটা কিনে চুপ করে হচ্ছে ওর কাপড়ের ওখানে রেখে দিলাম, সাহস হয় নাই বলার জন্য বা দেওয়ার জন্য। বাসায় আসলাম, নিজের জন্য টুকটাক কেনাকাটা করছি। আসার পরে আমার শাশুড়ি হচ্ছে তাকে দেখাচ্ছিল সিয়ামকে, যে দেখো হচ্ছে এটা আমার জন্য নিয়ে আসছে হচ্ছে ও। তো সবগুলো জিনিস দেখাচ্ছিল, তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার জন্য কিছু আনো নাই। আমি ভালো মন্দ কিছুই বলি নাই, কারণ আমার ধারণা হচ্ছে তার জন্য, সে বাইরে বাবা মার সামনে বলছে, তার মানে এটা একটা নাটকই ছিল, আর সে তো মন থেকে আর বলে নাই। তা আমি তাকে বলি নাই যে হ্যাঁ তার জন্য আনছি, কেমন যেন আনইজি লাগতেছিল ব্যাপারটা বলতে। তো পরদিন হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল কক্সবাজার। তো আমরা রেডি টেডি হয়ে তারপরে গেলাম, বের হলাম। যখন হচ্ছে আমি তো আগেই রেডি হয়ে বের হয়ে গেছি, সে রেডি হচ্ছিল। সে যখন বের হইলো রুম থেকে, তখন দেখলাম সে আমার কেনা সেই শার্টটা পরছে। পরার পরে তখন আমি তাকে দেখে হাঁ করে তাকায় আছি, যে আমি তো বলিই নাই যে তার জন্য আমি শার্ট কিনছি, সে এই শার্ট কেন পরছে। তখন সে এসে আমার কানের সামনে বলল যে তোমার বান্ধবীর সাথে নিয়ে কিনছো, তখন তো তোমার বান্ধবী আবার ভাববে যে আমাদের মাঝে কোনো ঝামেলা আছে, বা আমি পছন্দ করি নাই তোমার কেনা শার্টটা, এই কারণে পরি নাই, এই জন্য পরলাম, এত অবাক হওয়ার কিছু নাই। তো সেটা আমার কানের সামনে গিয়ে আস্তে করে বলল। আমি জাস্ট হাঁ হয়ে গেলাম যে বাবা। তারপরে দুজন গেলাম। তো বাসে পাশাপাশি বসা, সিট তো দুজনের একসাথেই নেয়া। তো সারা রাস্তা আমি জাস্ট রোবটের মতো বসেছিলাম, যাতে তার গায়ে আমার টাচ না লেগে যায়, বা ঘুমায় কখনো যাতে মাথাটা তার কাঁধে না পড়ে যায়, খুব নিজেকে সামলে সামলে। তারপর আবার কোথাও একটা মনে মনে ভাবতেছিলাম, ইস যদি ঘুমের মধ্যে হলো ওর কাঁধে মাথাটা রাখতে পারতাম। কিন্তু সকালে যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি দেখলাম যে জানালার যে ওই জায়গাটা থাকে, ওখানটাতে আমি হাত রেখে আমার হাতের উপরে আমি ঘুমাচ্ছি। বেশ খারাপই লাগলো দেখে, যে ঘুমের মাঝেও তো একটু হচ্ছে ওর কাঁধে মাথাটা রাখতে পারতাম। তো সেটা আর হলো না। তো ওভাবে গেলাম, যাওয়ার পরে ওইখানে আমাদের যে রুমটা দেওয়া হলো, সেখানে কোনো সোফা নাই। আর যেহেতু আমরা বাসায় থাকলে সে নিচে হচ্ছে কিছু দিয়ে তারপরে ঘুমায়, এখন এখানে হচ্ছে হোটেলের রুমে তো কিছুই নাই, সে তো খালি ফ্লোরে তো আর সে ঘুমাতে পারবে না। তখন সে আমাকে বলতেছে যে এখানে তো কিছু করার নাই, আমাদের বেড শেয়ার করে এখানে ঘুমাইতে হবে, তো তুমি একটা পাশে থাকো, আমি একটা পাশে থাকি, মাঝে হচ্ছে বালিশ থাক। ঠিক আছে, যেভাবে বললো সেখানে হচ্ছে এভাবেই হচ্ছে থাকলাম হোটেলে 2 দিন। অনেক ছবি তুললাম, সবাই একসাথে ছবি তুললাম, খাওয়া দাওয়া করলাম, একদম নর্মালি থাকে না যে কাপলরা হচ্ছে ঘুরতেছে এরকম, হচ্ছে সে আমার সাথে দাঁড়াইতেছে, সেলফি তুলতেছে বা ছবি তুলে দিচ্ছে। আমার ফোনেও কিছু ছবি তার নিলাম, ছবিগুলো জুম করে করে বারবার দেখতেছিলাম যে আসলে যদি এই ছবিগুলোর মতো আমার জীবনটা এতটাও সুন্দর হয়ে যেত, বেশ ভালোই হতো। এরপরে আমরা 3 দিন থেকে ওখানে চলে আসলাম। খুব সুন্দর একটা স্মৃতি, খুব সুন্দর একটা মেমোরি আমার মাথায় হচ্ছে সেট হইলো, যে ঠিক আছে বিয়েটা টিকুক আর না টিকুক, এই অনুভূতিগুলো তো থেকে যাবে। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, খুব সুন্দর করে কথাবার্তা বললো। না আমি কোন ধরনের খাবার খেতে পছন্দ করি, রেস্টুরেন্টে গিয়ে সে আমাকে সেগুলো খাওয়াচ্ছে, ওদের সামনে এত ভালো ব্যবহার করতেছে। আর আমার মনে কোথাও একটা হচ্ছে এগুলো তো সব অভিনয়, তো আমি সেই ভালো ব্যবহারটা ফিল করতে পারতেছি না। যাই হোক, এরপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে আবার সব কিছু নর্মালি চলতেছে, এর মাঝে যেরকম জীবন চলে ওইরকমই। যেদিন আমার শ্বশুর শাশুড়ির হজের টিকিট কাটা হলো, সেদিন আগের দিন রাতে আমি আমার হাজব্যান্ডকে শুনলাম সে বারান্দায় বসে বসে কারোর সাথে ফোনে বলতেছে, আর তো মাত্র একটা দিন, মা বাবা চলে গেলে তারপরেই হচ্ছে ওকে ডিভোর্স দিয়ে দেবো এবং তোমাকে আমি বিয়ে করে নিয়ে আসবো, পরে বাবা মা আসলে বুঝবো। বাবা মা আসলে ওনাদেরকে আমি বুঝাই বললে ছেলের কথা ফেলতে পারবে না। ফাইন। তো এসে রুমে এসে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি, বাবা মার তো টিকিট করা শেষ, তুমি কোথাও যেতে চাও, তোমার টিকিট করে দেব। আমার বেশ কষ্ট লাগলো কথাটা শুনে, যে আমি কোথাও যেতে চাই কিনা। আমি বললাম আমার ব্যবস্থাটা আমি করে নেব, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আর বাবার বাড়ি আমি যাব না সেটা তো কনফার্ম ছিল, কারণ বাবার বাড়ি আমি কিভাবে যাব, কি বলবো বাবা মাকে গিয়ে। আমি কোথাও হারায় গেলে যে আমি
সবাইকে না জানায় যদি কোথাও হারায় যায়, সবাই তার মতো করে ভালো থাক, আমাকে হয়তো কিছুদিন খুঁজবে, কান্নাকাটি করে ভুলে যাবে, এরকম আমার একটা মনে মনে আমি ভেবে নিলাম যে বাবা মার কাছে যাওয়া যাবে না, তারা আমি গেলে ওখানে আরও অনেক কষ্ট পাবে, কিন্তু তারা যে আমাকে খুঁজবে সেটাতেও তারা কষ্ট পাবে, সেটা তখন আমার মাথায় ছিল না। তো সারাটা রাত প্রচুর কান্না করলাম। সকালে আমার শ্বশুর শাশুড়ি দুইজন, তাদের ফ্লাইট ছিল, তারা চলে গেল হজে, খুব দোয়া করে গেল এবং বলল যে এসে যাতে দেখি তোমরা 2জন থেকে 3জন হয়ে গেছো, অনেক অনেক দোয়া করলো। তো খুব জড়ায় ধরে খুব কান্না করলাম আমার শাশুড়িকে, কারণ আমার হাজব্যান্ড যাই করুক না করুক এই সংসারটা আর ওনারা 2জন মানুষ আমার বেশ কাছের হয়ে গেছে, ওনারা আমাকে বেশ ভালোবাসছে গত একটা বছরে। এরকম করতে করতে তখন তাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড বের হয়ে চলে গেল তাদেরকে এয়ারপোর্ট দিয়ে আসার জন্য। তখন আমার মনে হইলো তার সামনে থেকে যাব, নানান রকম একটা সিন ক্রিয়েট হবে বা কান্না আসবে, তার সামনে যদি চোখের পানি আটকে রাখতে না পারি, তার চেয়ে ভালো সবাই যেহেতু চলে গেছে আমি এখন বাসা থেকে বের হয়ে চলে যাই। তো যেরকম ভাবা ওই রকম কাজ, ছোট্ট একটা ব্যাগ নিলাম, কারণ কাপড় ছাড়া তো আর যেতে পারবো না, কিছু টুকটাক কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র তো সাথে নিতেই হবে, যেগুলো ছাড়া চলতে পারবো না, অ্যাটলিস্ট সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট। তো সব কিছু গোছগাছ করে ব্যাগটা নিয়ে আমার হাজব্যান্ড আসার আগে একটা চিঠি লিখলাম তার জন্য, যে অনেক সহ্য করছেন আমাকে গত একটা বছর, সেটার জন্য আপনাকে ধন্যবাদ, যে বিয়ের পর দিনে আমাকে যে বের করে দেন নাই। তো আর আপনার মুখোমুখি আর হতে চাচ্ছি না, বাবা মা যেহেতু চলে গেছে, আমার আর এই বাড়িতে কোনো কাজ নেই, আমি চলে যাই। তো আমি আমার কোথায় যাচ্ছি জানি না, তবে আপনাকে ভালো থাকার জন্য ছেড়ে দিয়ে চলে গেলাম, আপনি তো আমাকে বিয়ে করে ভালো থাকবেন, আমাকে খোঁজার চেষ্টা করবেন না, আমার বাবা মা জিজ্ঞেস করলে বলবেন আমি যেখানেই আছি ভালো আছি, খুব মিস করব বাবা মাকে। কথাটা লিখে, চিঠিটা লিখে আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে চলে গেলাম। এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কেউ নেই বা যাওয়ার কোনো জায়গা নেই, বা বাইরে থেকে সবাই জানে আমি একটা পারফেক্ট বিবাহিত জীবন পার করতেছিলাম, সেখান থেকে আমি এখন এই জিনিসটা কিভাবে জানাবো সবাইকে। তো খুব চিন্তাভাবনা করে ভাবলাম যে শহর থেকে দূরে চলে যাই, ঢাকার শহর তো কাছেরই, আমি চিটাগাং চলে যাই। এরপরে গিয়ে চিটাগাংয়ে ট্রেনে উঠে চিটাগাং চলে গেলাম। ট্রেন থেকে নামলাম, নামার পরে এখন কোথায় যাব? আশেপাশে কাউকে, ওখানে তো ঢাকার শহর যাওয়া 2-4-5জন মানুষকে আমি চিনি, ওখানে তো কাউকেই চিনি না। আর এটাই আমি চাচ্ছিলাম যে এমন একটা জায়গায় আমি যাব যেখানে আমাকে কেউ কখনো খুঁজেই পাবে না। আর যেহেতু পড়াশোনা জানি, না খেয়ে তো আর মরবো না, কিছু না কিছু করে খেয়ে নেব, বেঁচে থাকবো, মরবো না, জীবনটা খুব দামি একটা জিনিস। তো এরকম করে বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, এদিক ওদিক স্টেশনে বসেছিলাম, এদিক ওদিক তাকানোর পরে একটু দূরে, স্টেশন থেকে একটু দূরে দেখলাম একটা কফি শপ। তো মনে হলো যে অ্যাটলিস্ট নাস্তাটা আগে করি সকালে, তারপরে দেখা যাবে কি হয়। তো কফি শপে গিয়ে যখন আমি বসলাম, তখন আমি যতটুকু খেয়াল করলাম এই কফি শপের প্রত্যেকটা কর্মচারী মহিলা, এবং প্রত্যেকেই যে কোনো না কোনো প্রবলেম জীবনে আছে। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 3 ঘন্টার মতো আমি ওখানে বসেছিলাম, 1 কাপ কফি খেয়ে ওখানে বসে বসে অবজারভেশন করতেছিলাম, সব কিছু দেখতেছিলাম যে সবাই কিভাবে কাজ করতেছে। তো একজন ওয়েটারের সাথে কথা বললাম, উনি আমাকে এটা বলল যে এখানে আমরা যারা কাজ করি সবাই কোনো না কোনো প্রবলেম জীবনে ফেস করছে, বা সবার জীবনে কোনো না কোনো দুঃখ কষ্ট আছে। এখানে এসে আমরা ওই যে আন্টির ক্যাফেটা, ওই আন্টির কথা বললো যে ওনার কাছে এসে আমরা এখানে থাকতেছি, উনি ভীষণ ভালো মানুষ। তো প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আমি বসে থাকার পরে যখন দুপুরের দিকে কফি শপটা একেবারেই ফাঁকা হয়ে গেছে, তখন যে কফি শপের যে ওনার, উনি সকাল থেকে আমাকে দেখছেন, আমি এখানেই বসে আছি, উনি বারবার আমাকে দেখতেছিলেন, আমার চোখে চোখ পড়তেছিল, আমিও ওনাকে দেখতেছিলাম যে একজন মহিলা কতটা পরিশ্রমী হতে পারে। তখন সে আমার কাছে এসে বসলো, একটা চেয়ার টেনে আমার আরেক কাপ কফি নিয়ে এসে বসলো। তো আমি বললাম আমি তো কফিটা চাই নাই, কারণ আমার কাছে যতটুকু টাকা আছে খুব স্বল্প পরিমাণ, আমি এত কফি খেলে তারপরে চলবো কি দিয়ে। তখন উনি আমার পাশে এসে বসলেন এবং বললেন, তুমি কি এখানে কারো বাসায় আসছো, না কোনো বিপদে পড়ে আসছো? তখন আমি বললাম যে বিপদ তো না, জীবন আমাকে এখানে এনে দাঁড় করাইছে, আমি একটা বাসা নিব, এখন দেখতেছি, চিন্তা করতেছি কোথায় যাব বা কী করব। তখন সে আমাকে জিজ্ঞেস করলো যে বলা যায় আমাকে কি বিপদ বা কী?
আমি বললাম যে এই শহরেই তো থাকবো আন্টি, অন্য একদিন এসে আপনাকে শোনাবো গল্পটা আমার। তো আন্টি বললো যে আমার বাসাটা 2 রুমের একটা বাসা, তুমি চাইলে আমার বাসায় পিজিতে থাকতে পারো। আমি আর আমার ছেলে আমরা 2জন থাকি। আমার ছেলে হচ্ছে ছোট মানুষ, ও মাত্র 11 বছর, ক্লাস 6-এ পড়ে। তো বললো আমি আর আমার ছেলে আমরা 2জন থাকি, তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো, যেহেতু এই শহরে তোমার কেউ নাই, তুমি থাকো ওখানে, থেকে আপাতত ঘরটর খুঁজে তারপরে চলে যাও। তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে, যেহেতু কেউ একজন, তো প্রথমে তো না করলাম যে না হচ্ছে আপনার কষ্ট করতে হবে না, আমি দেখে নিচ্ছি। আবার মনে মনে ভাবতেছিলাম যে না, এটা মনে হয় একটা নিরাপদ স্থান হবে, যেহেতু তার হাজব্যান্ড নাই। তো তারপরে তার সাথে চলে গেলাম তার বাড়িতে। তার ছেলেটা এসে আমাকে জিজ্ঞেস করলো, কথা বললো তোমার আপু হয়। সে খুব সুন্দর করে জিজ্ঞেস করলো আপু কেমন আছেন। ছোট্ট একটা 2 রুমের ছোট্ট একটা ফ্ল্যাট, সেখানে হচ্ছে সে আর তার ছেলে থাকে। তখন আমি জানতে পারলাম আন্টির কাছে ওনার যে হাজব্যান্ড, উনি আর্মিতে ছিলেন, উনি মারা গেছেন। তো উনি ওনার ছেলেকে নিয়ে যেই শহরে থাকতেন, ওখানে খুবই ঝামেলা হচ্ছিল, বা ওনার শ্বশুরবাড়ির মানুষজন ওনাকে বেশ টর্চারই করতেছিল, বা চরিত্র নিয়ে কথা বলে নানান ওনাকে আর কি জ্বালাতন করতেছিল। সেই কারণে উনি সেই শহর ছেড়ে এখানে চলে আসে। এখানে এসে তো সে প্রথমে হচ্ছে এই কফি শপের যিনি ওনার ছিলেন, ওনার কফি শপে উনি চাকরি করতেন। ওই ভদ্রমহিলাও হচ্ছে ওনার ছেলেমেয়েরা সব দেশের বাইরে থাকে, উনি আর ওনার হাজব্যান্ড থাকতেন। তো হাজব্যান্ড মারা যাওয়ার পরে মহিলা এই ক্যাফেটা চালাইতেন। তখন হচ্ছে ওই মহিলাও বেশ অসুস্থ হয়ে যায়, তখন এই আন্টি হচ্ছে সব সেবা যত্ন করে ওই মহিলার। তখন এই আন্টির নামে উনি হচ্ছে এই ক্যাফেটা লিখে দিয়ে যান, এবং আন্টি এখন এই ক্যাফেটার ওনার সেই জায়গা থেকে। তো বেশ ভালো লাগলো যে দুনিয়াতে এত ভালো মানুষও এখনও আছে। তো ওখানে থাকতে শুরু করলাম, খাওয়া দাওয়া করলাম, আন্টির সাথে ক্যাফেতে কাজ করি। তো মানুষ যখন হচ্ছে নিঃসঙ্গ থাকে, এমনিতেই আমি আগে থেকে একটু লেখালেখি করতে পছন্দ করতাম। তো আমি ভাবলাম যে আমি আবার নতুন করে কিছু লেখার চেষ্টা করি। আমার জীবনটাই তো একটা নাটকের মতো হয়ে গেছে, তো আমার জীবন নিয়ে কিছু লিখি। প্রথমে আমার জীবন নিয়ে লিখলাম, বাট লেখাটা ছাপালাম না যে ঠিক আছে। তো এরপরে ছোট ছোট লেখা আস্তে আস্তে পত্রিকায়, প্রথম দিকে তো টাকা দিয়ে ছাপা করানো, পরবর্তীতে পত্রিকা থেকেই চাইতো যে কোনো লেখা থাকলে দেন। তো এরকম আস্তে আস্তে লেখাগুলো হচ্ছে লিখতে শুরু করলাম, লেখা ছাপা হইলো, আন্টির সাথে থাকতে শুরু করলাম। তো প্রত্যেকটা দিন খুব মিস করতাম, বাবা মাকেও খুব মিস করতাম। ফোন থেকে সিম টিম সব খুলে ফেলে দিছি, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। তো এভাবে চলতেছিল জীবন। এখানে খাওয়া পড়া আন্টির সাথে ছিল, আন্টির সাথে ক্যাফেতে হেল্প করতাম, লেখালেখি করতাম, আন্টির ছেলেকে পড়াতাম। তো সব কিছু মিলেমিশে চাকরি বাকরি আর করতে হয় না। আন্টি বলছে তুমি এখানেই থাকো, আমার সাথেই থাকো। আর চাকরি করার জন্য যে মানসিকতাটা প্রয়োজন ছিল স্ট্রং, সেটা আমি ছিলাম না। আমি ভেতর থেকে ভীষণ দুর্বল ছিলাম, কারণ আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবেসে ফেলছিলাম। আর ওর ভালোবাসা আমাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছিল। আমি চাচ্ছিলাম যে আমি ওকে ভুলে যাব, কিন্তু ভুলতে পারতেছিলাম না। প্রত্যেকটা মোমেন্টে আমার ওর মুখটা ভেসে উঠতো মুখের সামনে। তো সেই জায়গা থেকে মানুষ যখন খুব বেশি দুঃখে কষ্টে থাকে, তখন বেশি ভালো লিখতে পারে। তো সেখান থেকে বেশ লেখালেখিটাই জব হিসেবে নিয়ে নিলাম। লেখার জন্য টুকটাক টাকা পয়সা তো আসতো। তো এভাবে হচ্ছে চলতে থাকলো দিন। এভাবে চলতে চলতে 2টা বছর কেটে গেল। কারোর সাথে কোনো যোগাযোগ করলাম না, কার বাবা মা কেমন আছে তাও জানি না। সব কিছু বাদ দিয়ে দিলাম শুধুমাত্র সেই স্বামীর জন্য, যাকে এক নজর দেখেই ভালোবেসে বিয়ে করেছিলাম। এরপরে 2 বছর পরে হ্যাপি নিউ ইয়ারের দিন, জানুয়ারি মাসের 1 তারিখ, সেদিন হচ্ছে আন্টির যে ছেলে, ওর ফ্রেন্ডদের নিয়ে পার্টি করবে, সব কিছু অ্যারেঞ্জ করে এবং বাসা সাজানোর জন্য বেলুন টেলুন নিয়ে আসে। তো সকালবেলা ও ঘুম থেকে উঠে, ওই দিন হচ্ছে 31st নাইট ছিল, পরদিন হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো ও খুব সকাল থেকেই হচ্ছে সব কিছু মানে পাগল হয়ে গেছে যে আপু হচ্ছে এটা করে দাও সেটা করে দাও। ও একদম আমার ছোট ভাইয়ের মতো আমাকে খুব সামলে রাখছে। আমার সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়। তো সেখান থেকে ও একদম আমাকে জ্বালাতন করতেছিল, আপু এটা করে দাও সেটা করে দাও, এটা রান্না করো ওইটা করো। তো আমরা দুজন খুব ব্যস্ত ছিলাম। ঠিক দুপুর 12টার দিকে কর্নিং বেলটা এরকমভাবে বাজতে শুরু করলো যে মানে বেল দিয়েই যাচ্ছে, কেউ থামার কোনো নাম নেই। তো আমি যখন হচ্ছে দরজাটা খুললাম, দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। আন্টি তো ক্যাফেতে ছিল, আমি আর আমার ভাই ছিলাম। তখন দরজা খোলার পরে দেখলাম আমি আমার বান্ধবীকে, যার সাথে আমি কক্সবাজার ঘুরতে গেলাম। ওকে দেখে আমি বেশ অবাক হয়ে হাঁ করে থাকলাম যে তুই এখানে কোত্থেকে আসছিস। তো
তো ও বলতেছে তুই এখানে কি করতেছিস, তুই কেন বাসা থেকে বের হয়ে আসছিস। আমি বললাম সেটা অনেক কথা, তুই এখানে আমি ভাবলাম প্রথমে যে ও হয়তো আন্টিকে চেনে, আমি ভাবলাম তুই আন্টির কাছে আসছিস। বলতেছে না, তোর কাছে আসছে। আমার কাছে আসছে, আমি বেশ অবাকই হইলাম। তো ওর হাজব্যান্ডও আসলো ভেতরে, ওরা দুজন ভেতরে এসে বসলো। বসার পরেও আমাকে জিজ্ঞেস করতেছে কেন আমি বাড়ি থেকে পালায় আসছি, বা কেন আমি হচ্ছে এখানে থাকতেছি, বাড়িতে আমার বাবা মা কান্নাকাটি করতেছে, সব কিছু বলতেছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমার বাবা কেমন আছে। তখন ও বললো যে তারা ভালো আছে, বাট তোকে ছাড়া কিভাবে তারা ভালো থাকে, আঙ্কেল আর আন্টি কান্নাকাটি করতে করতে দুজন অনেক অসুস্থ, কিন্তু বেঁচে আছে। বেশ কষ্ট হইলো। তারপর আমার শ্বশুর শাশুড়ির কথা জিজ্ঞেস করলাম যে তারা কেমন আছে জানিস। বললো হ্যাঁ, তারাও তোর জন্য অনেক কান্নাকাটি করতেছে, খুব আফসোস করতেছে, তুই কেন হচ্ছে কোথায় চলে গেলি, কাউকে কিছু না বলে ফোন বন্ধ করে রাখছিস। শেষে আমার কেন জানি মনে হইলো যে আমি হচ্ছে সিয়ামের কথা জিজ্ঞেস করি। আমি বললাম যে ও কেমন আছে জানিস। তো বলতেছে যে ও কেমন আছে এটা ওকেই জিজ্ঞেস কর, ওকে কোথায় পাবো জিজ্ঞেস করার জন্য। তখন সিয়াম ভেতরে আসলো এবং আসার পরে সে এসে ঠাস করে আমাকে একটা চড় মারলো। তো আমি গালে হাত দিয়ে হা করে তাকায় আছি, মানে কথা নাই বার্তা নাই, চড় মারার কী হইলো। তার কথা রাখতে গিয়েই তো আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। তো তখন সে বলতেছে অনেক হচ্ছে দয়ালু ব্যক্তি হয়ে গেছো না, আমাকে দয়া করতে চাইছো। তো আমি কিছুই বলতেছি না, আমি জাস্ট তার মুখের দিকে তাকায় আছি। তখন সে আমাকে বলে যে তুমি চিঠি লিখে একেবারে পালায়া চলে আসছো, মনে করছো একবারে মহান হয়ে গেছো, আমি বিয়ে করে শান্তিতে সংসার করব, আর তুমি এখানে হচ্ছে কান্নাকাটি করবে, সারা জীবন আফসোস করতে করতে কাটাই দিবা, একদম সিনেমার নায়িকাদের মতো করতে চাইছো তাই না। তো আমি চাচ্ছিলাম না এই ব্যাপারটা আমার ফ্রেন্ডদের সামনে আসুক বা বাইরের মানুষজনের সামনে কথা বলতে। তো আমি বললাম যে বাদ দেন এইসব কথা, যা হওয়ার হয়ে গেছে, আপনি তো আমাকে বিয়ে করছেন। বলতেছে হ্যাঁ বিয়ে করছি, অনেক সুখে আছি, আমার একটা বাচ্চাও হয়ে গেছে। তো আমি হাসলাম যে ভালো, এটারই তো হচ্ছে মা বাবা দোয়া করছিল যে হজ থেকে এসে যাতে শোনে কোনো সুখবর আছে। তো বেশ কিছুক্ষণ সে এদিকে তাকায় থাকার পর সে হঠাৎ করে আমাকে জড়ায় ধরলো। তো আমি জাস্ট হচ্ছে বরফ হয়ে গেলাম যে কী করতেছে। আমি জাস্ট হাত দুটো আমার শক্ত করে আমি দাঁড়ায় আছি, সে কী করতেছে এগুলো। তখন সে বলতেছে যে তুমি হচ্ছে কেন আমার জন্য ওয়েট করতে পারলা না, যে আমি এয়ারপোর্ট থেকে আসি, তারপরে তো আমি তোমাকে হচ্ছে চুক্তির কাগজটা দিতাম, ডিভোর্স পেপারটা দিতাম, তারপরে না তুমি হচ্ছে যাবা, তুমি আগে আগেই সব কিছু ছেড়ে চলে আসলা। তখন আমি বললাম আমি চাইছিলাম না যে আপনার সাথে আমার ডিভোর্সটা হোক, আপনি ভালো থাকেন, সেটাতে আমার কোনো প্রবলেম ছিল না, বাট আমি আপনাকে ছাড়তে চাইছিলাম না, এই জন্য আমি চলে আসছি। তখন গিয়ে সে বসলো এবং আন্টি ততক্ষণে চলে আসছে, যে আন্টির যে ছেলে ছিল ও গিয়ে ডেকে নিয়ে আসছে আন্টিকে। তখন সে আমাকে বলতেছে যে দেখো, আমার লাইফে আমি কখনো প্রেম করি নাই। তা আমার বেশ ইচ্ছা ছিল সেই ভার্সিটি লাইফ থেকে আমি কারোর সাথে প্রেম করব। কিন্তু কেন জানি মনের মতো আমি কাউকে পাচ্ছিলামই না যে আমি তাকে প্রপোজ করব বা প্রেম করব। যদি কাউকে প্রপোজ করছি, 2-1 মাস প্রেম করছিও, সেটাও ভালো লাগে নাই, মন মতো কেউই আমার হচ্ছিল না। সেখান থেকে আমি তোমাকে যখন দেখি ভার্সিটিতে, দেখার পর আমার তোমাকে ভীষণ ভাল লাগে। তো খোঁজ খবর নিয়ে সব কিছু জানার পরে, তোমার সম্বন্ধে তোমার বায়োডাটা বের করার পর আমি জানতে পারলাম যে তোমার হচ্ছে বাড়ি থেকে তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে এবং তুমি হচ্ছে প্রত্যেকটা বিয়ে ভেঙে দিচ্ছ। সেই জায়গা থেকে আমার মনে হলো তাহলে আমি তোমাকে বিয়ে করি, তারপর না হয় তোমার সাথেই প্রেমটা করব, সবার মতো নর্মাল লাইফটা আমাদের না হোক। আমি হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু হচ্ছে করতে চাইছিলাম জীবনে, যেটা সারা জীবন মন থাকবে, বাচ্চাদেরকে গল্প শোনাইতে পারবো, আমাদের লাইফটা এত সুন্দর ছিল। সেই জায়গা থেকে আমি প্ল্যান করলাম যে তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আমি তোমার প্রতি কোনো আগ্রহ দেখাবো না, তখন হচ্ছে তোমার এমনিতেই আমাকে ভালো লেগে যাবে। তো আল্লাহ হয়তো চাইতেন তোমার সাথে আমার বিয়েটা হোক। সেজন্য আমি যখন দেখতে গেলাম, তুমি তো আমার মুখের দিকে তাকাই হ্যাঁ বলে দিলে, আমাকে কিছু জিজ্ঞেস করলে না, বিয়ে ভাঙার কোনো চেষ্টা করলে না। তো আমার জন্য ব্যাপারটা আরেকটু সহজ হয়ে গেল। এরপরে আমাদের বিয়ে হইলো। এখন বিয়ের পর যদি নর্মাল আর 5টা মানুষের মতোই জীবনযাপন করতাম, তাহলে প্রেমের ভাবটা বা প্রেম হয়েছে এই বিষয়টা কিভাবে আসতো। সেই জন্য তোমার সাথে একটা নাটক করলাম যে আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে হচ্ছে আমার চুক্তির বিয়ে। তো সেটা ভাবি তোমাকে এমনিতেই একটা কাগজ সই করালাম, তুমি তো একবার পড়েও দেখলে না যে কাগজের মধ্যে কী লেখা আছে, আমি জাস্ট মুখে বললাম আর সই করে দিলে। পড়াশোনা করে কি হলো যদি একটা কাগজই সই করার আগে না পড়ো। তা আমি জাস্ট হা হয়ে শুনতেছিলাম যে হইতেছে এটা কি আমার সাথে। তো এরকম বলতে বলতে সে বলল যে আমি যে রাত ভর্তি করে ফোনে কথা বলতাম,
তোমাকে দেখায় দেখে আসলে ফোনের ওপাশে কেউই থাকতো না। আমি জাস্ট তোমাকে শোনার জন্য তোমাকে শোনায় শোনায় কথা বলতাম, যাতে তুমি ভেতরে ভেতরে জ্বলো, তুমি তোমার ভালোবাসাটা আমার সামনে প্রকাশ করো যে আমি আপনাকে ভালোবাসি, আপনি কেন হচ্ছে অন্য মানুষকে এরকম করবেন। কিন্তু তুমি তো বেশ শক্ত ছিলা, কখনো এই কথা বলারই প্রয়োজন বোধ করো না। তুমি যখন ঘুমায় থাকতে জানো, আমি ঘন্টার পর ঘন্টা তোমার মুখের দিকে তাকায় থাকতাম, আমি সারাক্ষণ বসে বসে তোমাকে দেখতাম, তুমি কোনোদিন বলতেও পারো নি। তো শুনতেছিলাম যে ঠিক আছে কি হচ্ছেটা কি। এরপরে বললো যেদিন তোমার হাত কেটে গেল ওই দিন আর আমি নিজেকে সামলে রাখতে পারিনি, এতটা হচ্ছে ইমোশনাল হয়ে গেছিলাম। পরবর্তীতে নিজেকে আবার বুঝাইলাম যে না, ও তো বোঝে যাবে, তো ওকে আমার একটা সারপ্রাইজ দিতে হবে। বাবা মা চলে যাওয়ার পরে আমি ঘটা করে তোমাকে সুন্দর করে সব কিছু সাজায়া তারপরে হচ্ছে প্রপোজ করতাম, তারপরে আমাদের সুন্দর একটা জীবন আমরা শুরু করতাম। সেই জন্য আমি ওয়েট করতেছিলাম। তারপরে সে বলল যেদিন হচ্ছে ওই নীল ডায়েরিটার কথা, যে ওই ডায়েরিটায় আমি অনেক লিখি, তোমার সাথে আমার কি হয়, তোমাকে আজকে কেমন লাগছে দেখতে, প্রত্যেকটা জিনিস ওই ডায়েরিতে লেখা। তোমাকে আমি বিয়ের আগে থেকে যতদিন যাবৎ চিনি, সেই ততদিন থেকে প্রথম দিন তোমাকে দেখার পর থেকে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি ডায়েরিতে লিখে রাখতেছিলাম। এখন তুমি যদি সেই ডায়েরিটা হচ্ছে দেখে ফেলতা, তাহলে তো হচ্ছে সব কিছু আমার প্ল্যান নষ্ট হয়ে যেত। এই জন্য তোমাকে চরটা মারছি, যাতে জীবনে তুমি আর এই ডায়েরিটা না ধরো। তো এরপরে রইলো যে ঘুরতে যাওয়ার কথা। বললো তোমার ফ্রেন্ড এত রিকোয়েস্ট করতেছে। আমি ভাবলাম ঠিক আছে, আমাদের মাঝে তো সম্পর্ক নর্মাল থাক আর না থাক, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, ঘুরতে তো যেতেই পারি। তো আমি যখন গেলাম ওখানে রুম নেওয়ার পরে, আমি ওখানকার ম্যানেজারকে বললাম আমাদের রুমে যাতে এক্সট্রা কোনো বালিশ বা এক্সট্রা কোনো হচ্ছে বেড না থাকে, আর সোফা যাতে আমাদের রুমে একদমই না থাকে, যাতে তুমি আর আমি একটা বেড শেয়ার করতে পারি। তো সব কিছু আমি আমার মতোই চালাচ্ছিলাম, ভাবছিলাম সব কিছু সুন্দর হয়ে যাবে। বাবা মা চলে যাওয়ার পর আমি তোমাকে সুন্দরভাবে প্রপোজ করবো, নতুন জীবন সুন্দর করে শুরু করব। যখন বাবা মা চলে গেল, আমি বাবা মাকে দিয়ে আসতে গেলাম, বাসায় এসে দেখলাম দরজা খোলা এবং তোমার হচ্ছে চিঠিটা পেলাম। আমার পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেল। আমি পাগলের মতো তোমাকে সারা ঢাকার শহর খুঁজছি, ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। গত 2 বছর আমি কান্না করতে করতে আর তোমাকে খুঁজতে খুঁজতে শেষ। গত হচ্ছে পরশুদিন তোমার একটা লেখা ছাপা হয়েছে চিটাগাংয়ের পত্রিকায়, এবং সেই পত্রিকাটা যে কোনোভাবে ঢাকা পর্যন্ত পৌঁছাইছে, এবং সেই পত্রিকাটা তোমার বান্ধবী দেখছে, এবং দেখার পরে তোমার ছবি সহ ছাপা হয়েছে। সে ওইটা দেখে চিনতে পারছে এবং সে চিটাগাং আসছে। আসার পরে জিজ্ঞেস করার পরে ওই ক্যাফের ঠিকানা দিছে সবাই, এবং ক্যাফেতে জিজ্ঞেস করে আমরা হচ্ছে এখানে আসলাম। এখানে আসার পরে তোমাকে পাইলাম। এরপরে আর কি, তো আন্টি তখন বলতেছিল যে সব কিছুর আসলে সুন্দর মতো জিনিসটা হচ্ছে না বুঝেই হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক না। তুমি যদি কথা বলে আসতা তোমার হাজব্যান্ডের সাথে, হয়তো তোমাদের জীবনেরই 2টা বছর নষ্ট হইতো না। তখন তারা আন্টির কাছে হচ্ছে সে খুব আন্টিকে রিকোয়েস্ট করলো এবং বলল যে আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ওকে সামনে রাখছেন, বা অন্য কেউ হলে অন্য যে কোনো খারাপ কিছু আমার সাথে হয়ে যেতে পারতো, আন্টির কাছে থাকার কারণে সেফ ছিলাম। সেটা সে আন্টিকে খুব ধন্যবাদ দিল এবং বলল যে আপনি অবশ্যই ঢাকা আসবেন। এবং সেখান থেকে আন্টি হচ্ছে আরেকটা বলল যে আমি যে বলছিলাম যে যেদিন হচ্ছে আমরা কক্সবাজার গেলাম, আমি চাইছিলাম যে তার কাঁধে মাথা রেখে আমি হয়তো একটু ঘুমাই। তো আমি সারাটা রাত নাকি তার কাঁধে মাথা রেখেই ঘুমাইয়াছিলাম। যখন আমার ঘুম ভাঙার আগেই সে আমাকে হচ্ছে ওভাবে রাখছে যাতে আমি উঠে দেখে আমি ওখানে ঘুমাচ্ছিলাম। তো বেশ ভালো লাগলো, বেশ কষ্টও হচ্ছিল, নিজের উপরে রাগও হচ্ছিল, কেন হচ্ছে আমি চলে আসলাম। যদি আরেকটা ঘন্টা বা 2-4 ঘন্টা আর থেকে তারপরে আসতাম, তাহলে হয়তো এই 2টা বছর জীবনের নষ্ট হতো না। যাই হোক, তখন সে ওইখান থেকে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঢাকা চলে আসলাম, এবং ঢাকা আসার পরে নতুন করে সে আমাকে প্রপোজ করলো এবং বলল যে জীবনে আর কখনো সে আমার সাথে কোনো ফান তো অন্ততপক্ষে করবে না, বা দুঃখ কষ্ট আমাকে আর কিছু দিবে না। নতুন করে জীবন শুরু করলাম, ভালোবাসার মানুষকে পেলাম, বাট 3টা বছর জীবন থেকে চলে যাওয়ার পরে। এটা একটা উপন্যাসের ছোট গল্প ছিল, উপন্যাসটা আমার কাছে বেশ ভালো লাগলো, সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানাবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।